আগের ক্লাসে আমাদের বোর্ড কটা কোশ্চেন হয়েছিল? 8টা। লাস্ট কোশ্চেনটা কি ছিল? অভঙ্গীয় পরিবাহী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন লিখো। একটি আলফা কণায় নিউট্রন সংখ্যা কত থাকে? একটি আলফা কণায় নিউট্রন সংখ্যা কত থাকে? একটা আলফা কণায় নিউট্রন সংখ্যা কত থাকে? আলফা কণা আসলে কি? আমাদের যে তেজস্ক্রিয় রশ্মি আছে, তেজস্ক্রিয় রশ্মি কি? আমাদের প্রকৃতিতে এমন কতগুলি পদার্থ আছে যে সমস্ত পদার্থ থেকে অনবরত সব সময় এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। এই অদৃশ্য রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। আর তেজস্ক্রিয় পদার্থ থেকে এই অদৃশ্য রশ্মি নির্গত হওয়ার যে ঘটনা, একে কি বলা হয়? তেজস্ক্রিয় বিঘটন বা তেজস্ক্রিয়তা। এবার এই তেজস্ক্রিয় রশ্মি রূপে মূলত 3 ধরনের রশ্মি নির্গত হয়। 3 ধরনের রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি রূপে মূলত নির্গত হয়। কি কি রশ্মি? একটা আছে আলফা রশ্মি, একটা আছে বিটা রশ্মি, আর আছে গামা রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকারের হয়: আলফা রশ্মি, বিটা রশ্মি, আর হচ্ছে গামা রশ্মি। আলফা, এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এটা হচ্ছে গামা। এদের মধ্যে যে আলফা রশ্মি, যে আলফা কণাগুলো দ্বারা গঠিত, সেই আলফা কণা আসলে হচ্ছে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আলফা কণা আসলে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। অর্থাৎ আলফা কণাকে আমরা লিখি এরকম ভাবে 2He4। অর্থাৎ একটা হিলিয়াম পরমাণুকে হচ্ছে আলফা কণা রূপে লেখা হয় 2He4। এই যে একটা পরমাণুকে যে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে, এর এই যে নিচের যে সংখ্যাটা, এটা নির্দেশ করে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। একটা নিউক্লিয়াসে কতগুলি প্রোটন আছে তাই নিচের সংখ্যাটা দ্বারা বোঝা যায়। অর্থাৎ একটা আলফা কণায় কতগুলো প্রোটন আছে? 2টো প্রোটন আছে। আর উপরের যে সংখ্যাটা দ্বারা বোঝা যায় ভর সংখ্যা। ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন। তাহলে শুধুমাত্র প্রোটন হচ্ছে 2, আর প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে 4। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে বলতো? এই যে উপরের ভর সংখ্যা থেকে নিচের পরমাণু সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে বললে আমি কি করব বলতো? নিউট্রন সংখ্যা বের করতে বললে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেব। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেব। ভর সংখ্যা স্যার কোনটা? যে সংখ্যাটা উপরে লেখা থাকে, অর্থাৎ 4। এর ক্ষেত্রে 4, আর পারমাণবিক সংখ্যা 2। নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা তাহলে হবে 2। তাহলে একটা আলফা কণায় কতগুলো নিউট্রন আছে? 2টো নিউট্রন আছে, 2। বোঝা গেল? বিটা, এটা তো কোশ্চেন, এবারে সাইড নলেজ। বিটা, বিটাকে আমরা প্রকাশ করি এই চিহ্ন দ্বারা -1E0। বিটা আসলে হচ্ছে ইলেকট্রন এর যা সংকেত, বিটা কণারও সেম সংকেত -1E0। গামার কোনো সংকেত নেই, কারণ গামা রশ্মির ভর সংখ্যা পরমাণু সংখ্যা সবই 0। তাহলে বিটার সংকেত কি? -1E0। এবারে যদি আলফা বিটা গামার কতগুলো ধর্মের সঙ্গে যদি তুলনা করি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে আয়নন ক্ষমতা। কার আয়নন ক্ষমতা বেশি? আয়নন ক্ষমতা কার বেশি? তো আয়নন ক্ষমতা তারই বেশি হবে যার মধ্যে চার্জ যুক্ত কণা অর্থাৎ ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা বেশি থাকে। তো দেখো আলফাতে প্রোটন 2টা আছে, বিটাতে হচ্ছে -1, মানে একটা ধরে রাখতে পারো, আর গামাতে কিছু নেই। তাহলে আয়নন ক্ষমতা সব থেকে বেশি হবে আলফা, তারপরে হবে বিটা, তারপরে হবে গামা। তাহলে আয়নন ক্ষমতার ক্রম অনুসারে যদি সাজাই, সব থেকে বেশি কোন কণার আয়নন ক্ষমতা বেশি? আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। আর একটা জানবো ভেদন ক্ষমতা অনুসারে। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভেদন ক্ষমতা ঠিক এর বিপরীত, সব থেকে কম হচ্ছে আলফা,
তারপরে বেশি হচ্ছে বিটা, আর সব থেকে বেশি হচ্ছে গামা। অর্থাৎ ভেদন ক্ষমতা সব থেকে বেশি কোন রশ্মি? গামা রশ্মি। হয়েছে? আগে গামা রশ্মি। এবার আরেকটু জেনে রাখা ভালো যে একটা নিউক্লিয়াস থেকে আলফা আর বিটা কণা বেরালে কি হয়, কি হবে? ধরো একটা নিউক্লিয়াস ধরো এক্স, যার পারমাণবিক ক্রমাঙ্ক ধরো জেড আর ভর সংখ্যা এ, পারমাণবিক ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এ। এখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, একটা আলফা কণা নির্গত হয়, তাহলে যে নতুন মৌলটা সৃষ্টি হবে বা যে নতুন মৌলের পরমাণুটা সৃষ্টি হবে, ধরো ওয়াই সৃষ্টি হলো, তার যে ভর সংখ্যা 4 একক কমে যাবে। কত কমে যাবে? ভর সংখ্যা 4 একক কমে যাবে। দেখো তাহলে একটা আলফা কণা নির্গত হলে যে নতুন মৌলটা সৃষ্টি হবে তার ভর সংখ্যা কিন্তু 4 একক কমে যাবে, a-4 হয়ে যাবে। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 একক কমে যাবে, z-2 হয়ে যাবে। একটা আলফা কণা কোন নিউক্লিয়াস থেকে নির্গত হলে ভর সংখ্যা 4 একক কমবে, a থেকে a-4 হয়ে যাবে, আর পারমাণবিক সংখ্যা 2 কমবে, z থেকে z-2। ঠিক তেমনি যদি একটা নিউক্লিয়াস থেকে একটা বিটা কণা নিঃসৃত হয়, কি কণা নিঃসৃত হয়? একটা বিটা কণা যদি নিঃসৃত হয়, একটা বিটা কণা, তাহলে কি হবে? বিটা কণা নিঃসৃত হলে উপরের ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা যা ছিল তাই থাকবে। কারণ বিটা কণা উপরে 0, কোনো কাজ নেই। কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে, z থেকে z+1 এখানে বেড়ে যাবে, এখানে 2 একক কমবে, আর এখানে হচ্ছে বেড়ে যাবে, এখানে কমবে, সেখানে হচ্ছে বাড়বে। ধর একটা উদাহরণ, ধরো ইউরেনিয়াম 92-235, 92 পরমাণু ক্রমাঙ্ক, 235 ভর সংখ্যা। এখান থেকে তুমি একটা আলফা কণা নিঃসৃত করেছো বা নির্গত করেছো, তাহলে কি বলা হয়েছিল? স্যার তাহলে আমার যে মৌলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে থোরিয়াম, 2 কমে যাবে, মানে কত হবে বলো তো? 92 থেকে 2 কমে কত হবে? 90 হবে, আর উপরটা কত কমবে? 4 কমবে, মানে 231 হয়েছে, 231 হয়ে যাবে। ধরো এটা হলো সোডিয়াম, সোডিয়াম 11-23, কিন্তু যদি একটা বিটা কণা নিঃসৃত হয়, একটা বিটা, তাহলে কি হবে? স্যার উপরেরটা কোনো চেঞ্জ হবে না, বার নিচেরটা কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে, মানে 11 কে কত 12 হয়ে যাবে। 12 কার হয়? ম্যাগনেসিয়ামের। তাহলে বলো দেখি যে বিটা কণা বেরালে যে নতুন মৌলের সৃষ্টি হয়, সেই নতুন মৌলের সঙ্গে প্রাথমিক মৌল কি সম্পর্কে জড়িত থাকে? সম্পর্ক মানে আইসোটোপ না আইসোবার না আইসোটোন? দেখো নতুন মৌল আর প্রাথমিক মৌল উপরের ভর সংখ্যা একই, আর ভর সংখ্যা একই হলে তাদেরকে আমরা কি বলি? বলে আইসোবার। তাহলে বিটা কণা নিঃসৃত হলে যে নতুন মৌল সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলবো? আইসোবার। বিটা কণা কি নিঃসৃত করে? বিটা কণা নিঃসৃত হলে আইসোবার সৃষ্টি হয়। বিটা কণা নিঃসৃত হলে হচ্ছে আইসোবার সৃষ্টি হয়েছে, আর আলফা কণা নিঃসৃত হলে যেহেতু দুটাই কমে যায় তো আইসোবার আইসোটোপ কোনো সৃষ্টি হয় না। তাহলে বিটা কণা নিঃসৃত হলে 1 একক বাড়ে, আলফা কণা হলে নিচেরটা 2 কমে, উপরেরটা 4 কমে, এখানে দুটোই ছাড়া কমে, বাট এখানে উপরেরটার কোনো পরিবর্তন নেই, বাট নিচেরটার হচ্ছে পরিবর্তন হয়েছে। বুঝা গেল? এখান থেকে তোমরা একটা সুন্দর কোশ্চেন লেখো, বোধমূলক কোশ্চেন।
পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন না থাকা সত্ত্বেও, পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণা নিঃসৃত হয়? পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণা বা বিটা রশ্মি নিঃসৃত হয়? দেখো, এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, 3 প্রকার যে রশ্মি নিঃসৃত হয় সব কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে নিঃসৃত হয়। তেজস্ক্রিয়তা কিন্তু নিউক্লিয় ঘটনা, তেজস্ক্রিয়তা শুধুমাত্র নিউক্লিয়াসেই দেখা যায়। নিউক্লিয়াসের মধ্যে তো স্যার কি থাকে? প্রোটন আর কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। কিন্তু বিটা কণা হচ্ছে স্যার ইলেকট্রন কণার স্রোত, বিটা কণা। তাহলে বিটা কণা নিউক্লিয়াস থেকে কিভাবে বেরাতো? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে, ইলেকট্রন তো নেই। কিভাবে বেরায়? না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে পরিবর্তন চলে। যখন একটা নিউট্রন একটা প্রোটনে রূপান্তরিত হয় তখন সে একটা ইলেকট্রন নিঃসরণ করে। যখন একটা নিউট্রন একটা প্রোটনে নিঃসৃত, তখন একটা কি করে? একটা ইলেকট্রন নিঃসৃত করে। তো সেই ইলেকট্রনটার ওপর নিউক্লিয় বলের কোনো প্রভাব থাকে না, কারণ নিউক্লিয় বল শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে। তাহলে যেহেতু সেই ইলেকট্রনটার ওপর কোনো নিউক্লিয় বল কাজ করে না, তাই সেই ইলেকট্রনটা বিটা কণা রূপে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। এটাই হচ্ছে তার আসল কারণ কেন বিটা কণা উৎপন্ন হয়। ইলেকট্রন না থাকলেও ইলেকট্রন তৈরি হয়। কিভাবে? একটা নিউট্রন হচ্ছে ইলেকট্রন আর প্রোটনে রূপান্তরিত হয়েছে। নেক্সট বলছে এদের মধ্যে কোনটি পর্যায়গত ধর্ম নয়? এদের মধ্যে কোনটি পর্যায়গত ধর্ম নয়? তাহলে পর্যায়গত ধর্ম কি কি আছে আগে জেনে নেই, আর পর্যায়গত ধর্ম নয় কি কি জেনে নেই। একটা পর্যায়গত ধর্ম আর একটা হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। তাহলে পর্যায়গত ধর্ম কি কি আছে? প্রথম হচ্ছে কি কি আছে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ধর্ম। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপরে ধরো পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। তারপরে ধরো তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তারপরে ধাতব ধর্ম, জারণ বিজারণ ক্ষমতা, জারণ বিজারণ ক্ষমতা হয়েছে, প্রভৃতি আছে। এবারে পর্যায়গত ধর্ম নয়, এবার বলো। চৌম্বকত্ব বা চৌম্বক ধর্ম, চৌম্বক ধর্ম আর বর্ণবন্ধ আর বহুরূপতা, অ্যালোট্রপি আর তেজস্ক্রিয়তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়গত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা হয়েছে। তাহলে দেখি আমাদের এই কোশ্চেনে কোন 4টা অপশন ছিল? ছিল গলনাঙ্ক, তেজস্ক্রিয়তা, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম। দেখো, গলনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম এগুলো সব পর্যায়গত ধর্ম, বাট তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়। বুঝা গেল? এগুলো পর্যায়গত ধর্ম, এগুলো পর্যায়গত ধর্ম নয়। এটা মনে রাখলে চলবে। হয়েছে। নেক্সট পরের কোশ্চেনে বলছে নিচের কোন জোড়টি সমযোজী বন্ধন তৈরি করে?
নিচের কোন জোড়টি সমযোজী বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন দ্বারা কারা তৈরি করে? সমযোজী বন্ধন তারপরে অপশন দেখে উত্তর বলে দেবো। সমযোজী বন্ধন কারা সৃষ্টি করে? সমযোজী বন্ধন সৃষ্টি করতে গেলে সব সময় হচ্ছে দুটো অধাতু লাগে। কি লাগে? দুটো অধাতু। তাহলে দেখো কি বললাম, সমযোজী বন্ধন সৃষ্টি করতে গেলে আমাকে হচ্ছে দুটো পরমাণু যে দরকার তারা কিন্তু অধাতু হতে হবে, অর্থাৎ মিনিমাম দুটো, এক বা একাধিক সমযোজী বন্ধন যাদের মধ্যেই থাকবে তারা সবাই কি হবে? হয়েছে অধাতু হবে। অর্থাৎ অধাতু এবং অধাতু যুক্ত হয়ে হচ্ছে আমার হচ্ছে কি সৃষ্টি হবে? সমযোজী বন্ধন সৃষ্টি হবে। আর আয়নীয় বন্ধন সৃষ্টি করতে হলে কাদেরকে দরকার? একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। এবার দেখো তাহলে কি বলছিলাম, যে আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন সৃষ্টি হতে গেলে অবশ্যই একটা ধাতু লাগবে। ধাতু এবং অধাতু মিলে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করে। আর সমযোজী বন্ধন সৃষ্টি করতে গেলে সমস্ত কিছু অধাতুই লাগে। ধরো ওটা সমযোজী যৌগ, ধরো CH4 মিথেন, এটা কি হবে? সমযোজী, কারণ কার্বন ও হচ্ছে অধাতু, হাইড্রোজেন অধাতু। জল কি যৌগ? সমযোজী যৌগ। বাট আয়নীয় যৌগ কি হবে? ক্যালসিয়াম অক্সাইড CaO, ধরো পটাশিয়াম ব্রোমাইড KBr, ক্যালসিয়াম পটাশিয়াম সব যাদের নাম এসেছে আম আছে তার সব ধাতু হয়, তো এর সব কি যৌগ হবে? আয়নীয়। ধাতু থাকলে আয়নীয় যৌগ। ধাতু কিভাবে চিনবো? নাম এসেছে যদি আম থাকে, ক্যালসিয়াম পটাশিয়াম প্রভৃতি। এবারে একটা ভালো কোশ্চেন দেয় যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ কে বলতে পারবে? জল, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না, জল H2O। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনে দরকার সমযোজী যৌগ হচ্ছে কি? জল। তাহলে আরেকটা বলা দেখি, দৈনন্দিন জীবনে ব্যবহৃত আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ হচ্ছে NaCl অর্থাৎ খাদ্য লবণ। প্রত্যেক দিনে আমাদের দরকার NaCl খাদ্য লবণ হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা আয়ন। হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে এমন একটা আয়নীয় যৌগের নাম বলো যে অষ্টক নীতি মেনে চলে না, অর্থাৎ অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় আয়নীয় যৌগ। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় আয়নীয় যৌগ। এটা হবে লিথিয়াম হাইড্রাইড, LiH, নামটা লিখে রাখবে, লিথিয়াম হাইড্রাইড। অষ্টক সূত্রের ব্যতিক্রম, এটা হচ্ছে দ্বৈত সূত্র মেনে চলে, লিথিয়াম হাইড্রাইড LiH। আর একটা বলো, অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় সমযোজী যৌগ। সমযোজী যৌগ, অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় সমযোজী যৌগ। একলে লেখা BF3 বোরন ট্রাইফ্লোরাইড, আর লেখা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড আর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এই দুটো হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় সমযোজী যৌগ। বোঝা গেল? আর আয়নীয় যৌগ কি? আয়নীয় যৌগ হচ্ছে LiH। এবার সমযোজী যৌগগুলি নিজেরা পরস্পর সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। হয়েছে, এদেরকে যে প্রকৃত যৌগ বলা হয়। আয়নীয় যৌগকে যে প্রকৃত যৌগ বলা হয় না, সমযোজী যৌগকে প্রকৃত যৌগ বলা হয়। তো সমযোজী যৌগগুলি পরস্পর সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এবারে এমন একটা মৌলের নাম বলো যারা
সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত মৌল, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত মৌল কি হবে? অনেকগুলো আছে, হাইড্রোজেন হবে, H2 হবে, ক্লোরিন হবে, Cl2 হবে, Br2 হবে, প্রভৃতি হচ্ছে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত মৌল। যদি যৌগ বলে, এই ধারে লিখে দিচ্ছি, যদি যৌগ বলে ফেমাস ফেমাস যৌগ আছে, মিথেন, CH4, অ্যামোনিয়া, NH3 হয়েছে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত যৌগ হবে মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি, সব ইম্পর্টেন্ট। সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত মৌল O2। আর যৌগ বলো, যৌগ হচ্ছে ইথিলিন, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, যেটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, ইথিলিন বা ইথিন C2H4 হয়েছে। তাহলে যৌগ কি? যৌগ হলো ইথিলিন। এরপরে বলো সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত মৌল কি হবে? নাইট্রোজেন N2। আর যৌগ, যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন C2H2, দেখা যাচ্ছে গো, C2H2 অ্যাসিটিলিন। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট আছে, যে এমন একটা যৌগের নাম বলো যার দুটি দ্বিবন্ধন দেখা যায়, দুটি সমযোজী দ্বিবন্ধন, দুটি সমযোজী দ্বিবন্ধন, দুটি সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। কে বলতে পারবে? CO2, CO2, CO2 দুটি দ্বিবন্ধন দেখা যায়, এরকম কার্বন দুটো অক্সিজেন, CO2 হচ্ছে দুটি দ্বিবন্ধন দেখা যায়, নিঃসঙ্গ ইলেকট্রনের মধ্যে তার দুটি দ্বিবন্ধন দেখা যায়। কার? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। CO2 হচ্ছে দুটি দ্বিবন্ধন দেখা যায়, হয়েছে। আরো একটা আছে কোশ্চেন, যেটা হচ্ছে খুবই পরীক্ষা এখন আসছে, যে সমযোজী এবং আয়নীয় উভয় প্রকার হচ্ছে বন্ধন দেখা যায়। বুঝা গেল? সমযোজীও দেখা যায়, আবার হচ্ছে এদের মধ্যে আয়নীয় বন্ধনও দেখা যায়, আবার অসমযোজী বন্ধনও আছে, যেটা তোমরা ক্লাস 11 গেলে পড়বে। উভয় বন্ধন দেখা যায়। একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডে সমযোজী, অসমযোজী এবং আয়নীয় উভয় বন্ধন দেখা যায়। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে আমরা নিশাদল নামে চিনি, নিশাদল NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। আর হচ্ছে পটাশিয়াম সায়ানাইড KCl। এই যৌগগুলোতে কি দেখা যায়? তড়িৎযোজী, সমযোজী এবং আয়নীয় উভয় প্রকারের হচ্ছে বন্ধন দেখা যায়। বুঝা গেল? ভালো করে তুলে নাও, এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হয়? তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হয়? তাহলে আমাদের মূল টপিকটা হলো তড়িৎ বিশ্লেষণ, তারপরে তো আমরা বাকিগুলো করে নিব। তাহলে আমরা হেডিং দিয়ে দেই তড়িৎ বিশ্লেষণ। ছোট ছোট কোশ্চেনগুলো আলোচনা করবো। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণে শক্তি রূপান্তর কিরকম হয় গো?
কোন শক্তিতে আছে তড়িৎ বিশ্লেষণে? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তাহলে শক্তি রূপান্তরটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে হচ্ছে রাসায়নিক শক্তি। এটা হয় আমার তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ শক্তি থেকে কি হয়? রাসায়নিক শক্তি। তড়িৎ বিশ্লেষণে এই পার্টটা। এবার এই তড়িৎ বিশ্লেষণে আমরা যে তড়িৎটা সরবরাহ করি তা সমপ্রবাহ না পরিবর্তী প্রবাহ, অর্থাৎ এসি কারেন্ট না ডিসি কারেন্ট? ডিসি কারেন্ট, অর্থাৎ সমপ্রবাহ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোন তড়িতে হবে? সমপ্রবাহ বা হচ্ছে ডিসি কারেন্টে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হবে। এসি কারেন্টে তড়িৎ বিশ্লেষণ হয় না। এবার তড়িৎ বিশ্লেষণে দেখো মূলত হচ্ছে একটি পাত্র নেওয়া হয়। একটি কি নেওয়া হয়? একটি পাত্র নেওয়া হয়, যেই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা থাকে কি বলা হয়? এটা বলা হয় ভোল্টামিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ভোল্টামিটার। এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে হচ্ছে বলা হয় ভোল্টামিটার। হয়েছে? তো এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা কি কি কাজ করি, কোথায় কোথায় হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা প্রয়োগ করি? কোথায় কোথায় প্রয়োগ করি না? তড়িৎ লেপনে প্রয়োগ করি। তড়িৎ লেপন মানে কি? কোনো একটা ধাতুর উপরে অন্য কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়া। মূলত হচ্ছে একটা কম সক্রিয় ধাতুর উপরে বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে হচ্ছে তড়িৎ লেপন বলা হয়। বুঝা গেল? তো 2 নম্বর প্রয়োগ কি বলো? এটা হলো 1 নম্বর প্রয়োগ। আর একটা প্রয়োগ বলো হচ্ছে ধাতুকে পরিশোধন করা। ধাতুকে কি করা? ধাতুকে হচ্ছে পরিশোধন করা। অর্থাৎ তুমি ধরো খনি থেকে একটা অপরিশোধিত ধাতু নিচ্ছে। খনিতে তো পরিষ্কার ধাতু পাওয়া যায় না, ধাতুর মধ্যে অনেক রকম অশুদ্ধি মিশে থাকে, খনিজ রূপে থাকে। তো সেই অশুদ্ধিগুলোকে দূর করে মূল পরিশুদ্ধ ধাতু পেতে গেলে আপনি কি করতে হবে? এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো আমাদের কোশ্চেনে ঠিক তেমনটাই বলছে যে হচ্ছে কোশ্চেনটা কি বলেছিল যে কপারের বিশুদ্ধিকরণের সময় অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে। এবার মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়, দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এই দুটো তড়িৎদ্বারের সঙ্গে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুটো প্রান্ত যুক্ত থাকে। যেই প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভটা যুক্ত থাকে তাকে আমরা কি তড়িৎদ্বার বলি? কি বলি গো? ক্যাথোড নট অ্যানোড। যেটার সঙ্গে পজিটিভ যুক্ত তাকে বলা হয় অ্যানোড, আর যেটার সঙ্গে নেগেটিভ তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বারে জারণ ক্রিয়া ঘটে। কি ঘটে? জারণ ক্রিয়া ঘটে। আর ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া ঘটে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ক্রিয়া ঘটে। অ্যানোডে জারণ, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ। এইগুলো তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তো এখানে যদি আমরা দুটো কপারের পাত নেই, এখানে বলা হয়েছে, তো সব সময় যেহেতু অ্যানোডে জারণ হয় তাই অ্যানোড যে কপারের দণ্ডটা সেটা সবসময় ক্ষয়প্রাপ্ত হয়। এটি কি হয়? অ্যানোড সবসময় কি হয়? অ্যানোড দণ্ডটা সবসময় ক্ষয়প্রাপ্ত হয়, কারণ এখানে জারণ ক্রিয়া ঘটে। আর ক্যাথোডটা কি হয়ে যায়? কি বলো? ক্যাথোডটা এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে কপারের কণাগুলি ক্যাথোডে জমা হয়, ফলে ক্যাথোড ক্রমশ মোটা হতে থাকে। ক্যাথোড কি হচ্ছে? ক্রমশ স্ফীত হতে থাকে, স্ফীত হতে থাকে। এবার দেখো তাহলে
এই অ্যানোড হিসেবেই ব্যবহার করা হচ্ছে অবিশুদ্ধ কপারের পাক। এর মধ্যে যত ধরনের অশুদ্ধি মিশে আছে, আর সেখান থেকে যারা শুদ্ধ কপারগুলো তারাই গিয়ে জমা হচ্ছে ক্যাথোডে। তাহলে কপারের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড রূপে তুমি কি ব্যবহার করতে হবে? অবিশুদ্ধ কপার পাক বা কপার দণ্ড ব্যবহার করতে হবে। অ্যানোড রূপে কি ব্যবহার করতে হবে? অবিশুদ্ধ কপারের দণ্ড ব্যবহার করতে হবে। আর ক্যাথোডে হচ্ছে বিশুদ্ধ পাওয়া যাবে। এবার বলতো, যদি আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি, জল বিশুদ্ধ জল তো হবে না, লবণ মেশানো জল বা সামান্য পরিমাণ অ্যাসিড মেশানো জল। তো সেই জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় বলে দেখি? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। এদের যদি বলা হয় আয়তনের অনুপাত, তাহলে কত হয় বলতো? এখানে হবে 2, এখানে হবে 1। আয়তনের অনুপাত হবে 2:1। কিসের অনুপাত? আয়তনের অনুপাত। আর যদি বলে ভরের অনুপাত, তাহলে এখানে হবে 1, এখানে হবে 8, 1:8। ভালো করে মনে রাখবে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস। ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত ক্যাথোড ইস টু অ্যানোড 2:1। ক্যাথোড ইস টু অ্যানোড 2:1। যদি অ্যানোড ক্যাথোড বলতে 1:2 বলতে হবে। আর উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত কত হবে? 1:8। ক্যাথোড ইস টু অ্যানোড ওজনের অনুপাত হবে কত? 1:8। হয়েছে? লিখে নিয়েছো? তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 2:1, 1:8 হয়েছে। নেক্সট কোশ্চেন লিখো। পরবর্তী কোশ্চেন বলছে, পদার্থ সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? কোনটিতে হচ্ছে আমাদের তামা থাকে না? তাহলে মূল টপিকটা হচ্ছে আমাদের কি? সংকর ধাতু। দেখো, তাহলে আমাদের কি তোমার জানতে হবে? সংকর ধাতু। সংকর ধাতু, সংকর ধাতু মানে কি? আসলে হচ্ছে এক বা একাধিক ধাতুকে মিশিয়ে যে ধাতু তৈরি, তাকে বলা হয় সংকর ধাতু। এবার সংকর ধাতু কেন আমরা তৈরি করব? কারণ সংকর ধাতুর হচ্ছে এমনি সাধারণ ধাতু থেকে কয়েকটা এক্সট্রা গুণ আছে। কি গুণ আছে? সংকর ধাতু ব্যবহার করে আমরা কোনো কিছু ধাতুর গলনাঙ্ক বাড়াতে কমাতে পারি, ধাতুর তড়িৎ পরিবাহিতা বাড়াতে কমাতে পারি, ধাতুর ধরা হচ্ছে নমনীয়তা বাড়াতে কমাতে পারি। তো প্রভৃতি প্রয়োজনের জন্য হচ্ছে আমরা সংকর ধাতুকে ব্যবহার করি। এবার সেরকম কয়েকটি ফেমাস সংকর ধাতু, যেটা আমাদের প্রথম বাড়িতে কি ব্যবহার করা হয়? পিতল। তো পিতল হচ্ছে একটা সব থেকে প্রসিদ্ধ সংকর ধাতু হচ্ছে পিতল। পিতল কি কিতে তৈরি হয় কে বলতে পারবে? তামা আর দস্তা দিয়ে পিতল তৈরি। পিতল কি কিতে তৈরি হয়? কপার আর হচ্ছে জিঙ্ক। কপার আর জিঙ্ক মিলে হচ্ছে আমাদের কি তৈরি হয়? পিতল তৈরি হয়। আরো একটা আছে খুবই ব্যবহার করা হয়, এটা কাঁসা। কাঁসা দিয়ে কি হয়? তামা আর হচ্ছে টিন। আর যদি কোশ্চেন দেয় যে পিতল এবং কাঁসাতে কোনটি কমন, সাধারণ ধাতু কোনটা? এটা হচ্ছে কপার। কারণ বা তামা, তামা স্যার পিতলেও আছে, তামা স্যার কোথায় আছে? কাঁসায়ও আছে। হয়েছে। এরপরে হচ্ছে একটা ফেমাস ধাতু হচ্ছে সংকর ধাতু, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল আমাদের যেমন থালা বাসন সব হচ্ছে এখন স্টেনলেস স্টিলের তৈরি হয়। এর উপাদান কি কি? স্টেনলেস স্টিলের উপাদান কি কি? লোহা, ক্রোমিয়াম আর হচ্ছে কার্বন। লোহাটা বেশি থাকে, তার সঙ্গে হচ্ছে আর কি থাকে? ক্রোমিয়াম আর হচ্ছে কি থাকে? কার্বন। লোহা, ক্রোমিয়াম আর কার্বন হচ্ছে স্টেনলেস স্টিলের হচ্ছে উপাদান। ইনভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনভার, ইনভার কোথায় ব্যবহার করা হয়?
রয়েছে। ইনভার হচ্ছে আমাদের মিটার স্কেল তৈরিতে ইনভার ব্যবহার করা হয়। ইনভার হচ্ছে এমন একটা ধাতু যার হচ্ছে তাপ প্রয়োগে দৈর্ঘ্য প্রসারণ প্রায় হয় না বললেই চলে। এই জন্য মিটার স্কেল বা বলো দাঁড়ি পাল্লা মানে তুলা যন্ত্র ইনভার ব্যবহার করা হয়। উপাদান কি কি? লোহা আর হচ্ছে নিকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লোহা আর নিকেল হচ্ছে কার উপাদান? হচ্ছে ইনভারের উপাদান। তাহলে কোশ্চেনে কি ছিল? আর জানতে হবে জার্মান সিলভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বলতে আবার বলছি জার্মান সিলভার কি কি উপাদান আছে জার্মান সিলভারে? কপার আছে, জিঙ্ক আছে, নিকেল আছে। পরীক্ষায় কোশ্চেন মূলত কি আছে? জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? জার্মান সিলভার দেখো কোনো সিলভারই নেই। আসলে কপার জিঙ্ক আর নিকেলকে মেশালে যে ধাতুটা তৈরি হয়, যে সংকর ধাতু, তার কালারটা হচ্ছে বা রংটা হচ্ছে সিলভারের মতো, যেটাকে জার্মান সিলভার বলা হয়। আমাদের বিভিন্ন হচ্ছে শৌখিন দ্রব্য মহিলাদের ধরো কানের দুল বা নাকছাবি এগুলো সব জার্মান সিলভার ব্যবহার করা হয়। হার জার্মান সিলভার ব্যবহার করা হয়। তো জার্মান সিলভারের পরিমাণ কত? এজি কত আছে? এজি আছে 0%, কোনো হচ্ছে এজি নেই, হয়েছে কোনো হচ্ছে এজি নেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংকর ধাতু, হয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? এরপরে কোশ্চেন বলছে ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নামটি লেখো। ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক, তাহলে কার্যকরী মূলকটা কি? কে বলতে পারে কার্যকরী মূলক? কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হচ্ছে কয়েকটি পরমাণু বা পরমাণু পুঞ্জ, মানে অনেকগুলো পরমাণু নিয়ে গঠিত হচ্ছে এক ধরনের মূলক, যারা জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে সেই জৈব যৌগের প্রকৃতি এবং রাসায়নিক ধর্মকে নির্দেশ করে। অর্থাৎ এরা জৈব যৌগে প্রবেশ করে তার প্রকৃতির এবং রাসায়নিক ধর্ম কি হবে তা হচ্ছে এরা নির্দেশ করবে, যে সেই জৈব যৌগটা অ্যাসিড হবে না ক্ষার হবে না কি হবে। তো সেরকম আমাদের কয়েকটি কার্যকরী মূলক আমাদের সিলেবাসে আছে। কয়েকটি কার্যকরী মূলক হচ্ছে আমাদের সিলেবাসে আছে, কার্যকরী মূলক, হয়েছে। তো কি কি কার্যকরী মূলক আছে? আমাদের অ্যালকোহল আছে। কি আছে? অ্যালকোহল। অ্যালকোহল কার্যকরী মূলক কিটা থাকে? হাইড্রক্সি, সরি অ্যালকোহল হচ্ছে জৈব যৌগের নাম, আর কার্যকরী মূলকটার নাম হচ্ছে হাইড্রক্সি। হাইড্রক্সিল সংকেত হচ্ছে বন্ড ওএইচ। তাহলে যদি বলে যে অ্যালকোহলে কোন কার্যকরী মূলকটা থাকে? হাইড্রক্সিল মূলক, বন্ড ওএইচ। অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, সমস্ত অ্যালকোহলে কোন কার্যকরী মূলক থাকে? হাইড্রক্সিল কার্যকরী মূলক, বন্ড ওএইচ, হয়েছে। আর একটা ফেমাস জিজ্ঞেস করে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। এই দুটো ফেমাস জিজ্ঞেস করে। কার্বক্সিলিক অ্যাসিডে হচ্ছে কোন কার্যকরী মূলক থাকে? কার্বক্সিল কার্যকরী মূলক থাকে, কার্বক্সিল, বন্ড COOH। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে বা যদি বলে যে কোনো জৈব অ্যাসিডে, যে কোনো জৈব অ্যাসিডে বা কার্বক্সিলিক অ্যাসিডে কোন কার্যকরী মূলকটি থাকে? কার্বক্সিল, অর্থাৎ বন্ড COOH। এবার যে কোনো জৈব অ্যাসিড মানে ধরো অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সমস্ত জৈব অ্যাসিডে কোন থাকে? বন্ড COOH থাকে। তো আমাদের বলছে যে ভিনিগারে কোন কার্যকরী মূলকটা থাকে? আসলে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কে থাকে? ভিনিগারে থাকে হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে থাকে আমাদের কি অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেত কি? CH3COOH। এখানে কোন কার্যকরী মূলকটা আছে? এই যে বন্ড COOH আছে।
কার্বক্সিল কার্যকরী মূলকটা আছে। তাহলে ভিনিগারে কোন কার্বক্সিল মূলক থাকে, কোন কার্যকরী মূলক থাকে, তাহলে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বন্ড COOH। আর কি কোশ্চেন জিজ্ঞাসা করে, বলবে একটা কার্যকরী মূলকের নাম বলো যেখানে কার্বন নেই, কার্বন বিহীন একটা কার্যকরী মূলক, কার্বন বিহীন একটা কার্যকরী মূলক হচ্ছে অ্যামিনো, মূলকের নাম হচ্ছে অ্যামিনো। কার্বন বিহীন একটা কার্যকরী মূলক কি, অ্যামিনো, বন্ড NH2। বা জিজ্ঞেস করে যে নাইট্রোজেন যুক্ত একটা কার্যকরী মূলকের নাম, এটাও কি হবে, অ্যামিনো। নাইট্রোজেন যুক্ত কার্যকরী মূলকের নাম, নাইট্রোজেন যুক্ত কার্যকরী মূলক, এটা কি, এটা হচ্ছে আমার কি, অ্যামিন NH। নাইট্রোজেন যুক্ত একটা কার্যকরী মূলক হচ্ছে অ্যামিন NH2। কার্বন বিহীন আরো আছে, ইথার। ইথারের মূলকের নামটা কি বলো দেখি, ইথার হয় ভাই অ্যালকক্সি মূলক হয়, ইথারের থাকে অ্যালকক্সি মূলক বা ইথার বা হচ্ছে অ্যালকক্সি। এই কার্যকরী মূলকটা হচ্ছে সংকেত কি, দুদিকে দুটো বন্ড, ও দুদিকে দুটো বন্ড। এখানে হচ্ছে কার্বন নেই, কার্বন হাইড্রোজেন কিছু নেই, তাহলে কার্বন বিহীন একটা অ্যামিনো হয়ে যেতে পারে, একটা অ্যালকক্সিও হয়ে যেতে পারে, অ্যালকক্সিও হয়ে যেতে পারে, অর্থাৎ ইথার। এগুলো হচ্ছে কি কার্বন বিহীন কার্যকরী মূলক। আর একটা আছে কার্বন বিহীন, যেটা প্রথমে লেখা আছে, এই যে হাইড্রক্সি OH। আর নাইট্রোজেন যুক্ত হলে কি হবে, অ্যামিনো হবে। আরো আছে নাইট্রো আছে, NO2 আছে, যেটা আমরা পরবর্তী ক্লাস 12 এ পড়বো, বাট আমাদের ক্লাস 10 এ কি আছে, অ্যামিনো আছে। বুঝা গেল? তাহলে বাকি আমাদের নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।